বলছে 40 বছরের পরে আর কিছু করতে পারবে না। হ্যাঁ, চলো স্টার্ট হয়েছে। রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, যেটা দেখাবো, আজকে অনেকেই আসেনি, বেশি কিছু দেখাবো না। এইখানে এই এই জায়গাটা আমরা আসবো কোথা থেকে? এইটা আসছি ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে আসার পরে কারেন্ট লাইবিলিটিতে ঢোকার পর ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস এর মধ্যে ঢুকে এই জায়গাটা দেখতে পারো। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। কি যেন ইম্পর্টেন্ট? এইখান দিয়ে আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা তৈরি হবে। অ্যাডজাস্টমেন্ট কিরকম? এখানে আমার আউটপুট সিজিএসটি এসজিএসটি আছে, মানে আমি সেল করেছি কত টাকার? টোটাল 5,75,430 টাকার আমার ট্যাক্স হয়েছে। সেল নয়, ট্যাক্স, মানে সেলের ওপর ট্যাক্স অ্যামাউন্ট হয়েছে 5,75,000 টাকা। মানে আমাকে গভর্নমেন্টকে দিতে হবে 5,75,430 টাকা। বাট আমি ইনপুট বাইরে থেকে মাল কিনেছি 52,939 টাকা, যেটা মানে কিনেছি যাই অ্যামাউন্ট, তার উপরে আমি ইনপুট পেয়েছি 52,000 টাকা। তার মানে আমার গভর্নমেন্টকে পে করার কথা 5,75,430 টাকা, বাট আমি পে করব 5,75,430 থেকে 52,939 টাকা বাদ দিয়ে যে টাকাটা আমি পে করবো। স্যার এত ঝামেলা তো হয়ে গেল, আপনি বই বলে দিলেন, মিটে গেল ঝামেলা, মাইনাস করবো, পেমেন্ট করে দেবো। বাট না, এই পেমেন্ট করতে গিয়ে এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে হবে। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে হবে, দেখো। প্রথমে আইজিএসটি থাকলে আইজিএসটি, মানে ইনপুট আই, আউটপুট আই। ইনপুট সি, আউটপুট সি। ইনপুট এস, আউটপুট এস। কিন্তু এখানে সবসময় যে সেরকম হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি বাইরে থেকে কিনলাম, আমি লোকাল থেকে এ মাসে কিছু কিনলাম না, কিন্তু সব মাল আমি লোকাল এখানেই বেচে দিলাম। বা এরকম আমি লোকাল থেকে কিনলাম, এ মাসে লোকালে কিছু বেচলাম না, বাইরে বাস, তাহলে আইজিএসটি বেশি হলো, সিজিএসটি এসজিএসটি আউটপুট হলো না। তো ফার্স্ট হচ্ছে আমার যাই থাকুক না কেন, আউটপুট সি, ইনপুট সি অলওয়েজ অ্যাডজাস্ট হবে প্রথমে। আউটপুট এস, ইনপুট এস অ্যাডজাস্ট হবে। ইনপুট আই, আউটপুট আই অ্যাডজাস্ট। কিন্তু যদি এই রকম হয় ঘটনাটা, যে ইনপুট সিজিএসটি আর এসজিএসটি, তাহলে আমার ইনপুটে দাঁড়িয়ে আছে ইনপুট সিজিএসটি 2,87,000, ইনপুট এসজিএসটিও দাঁড়িয়ে আছে 2,87,000, তাহলে আছে তো আমার কাছে মাত্র 52,000 টাকা। তাহলে এই দুটো ভাগের মধ্যে কার সাথে আমি অ্যাডজাস্ট করব? গভর্নমেন্ট বলছে তোমার কাছে যদি শুধু আইজিএসটি পড়ে থাকে, সিজিএসটি আর এসজিএসটি যদি তোমার আউটপুট লাইবিলিটিতে পড়ে থাকে, তাহলে ফার্স্ট আউটপুটের আইটেমটা, আউটপুটের সরি ইনপুটের আইজিএসটিটা, ইনপুট আইজিএসটিটা, ফার্স্ট ইনপুট আইজিএসটিটা তুমি আউটপুট সিজিএসটির সাথে আগে অ্যাডজাস্ট করবে। মানে আমি 52,000 টাকাটা 2,87,000 সাথে আগে অ্যাডজাস্ট করবো। তারপরেও যদি কিছু পড়ে থাকে, তাহলে সেটা আমি তখন সিজিএসটির সাথে পড়ে দেবো। তাহলে তারপরে পড়ে থাকা মানে আমাকে এইখানে ইনপুট সিজিএসটি আইজিএসটিতে 2,87,000 বেশি পড়ে থাকতে হবে, তাই তো? যদি আমার এখানে ইনপুট আইজিএসটিতে যদি 3 লাখ টাকা থাকতো, আর আউটপুট সরি ইনপুট আইজিএসটি যদি 3 লাখ টাকা থাকতো, আর আউটপুট সিজিএসটি যদি 2,87,000 টাকা থাকতো, তাহলে আমি কতটা অ্যাডজাস্ট করতে পারতাম? অনলি 2,87,000 টাকায় আমি এইখান থেকে এখানে অ্যাডজাস্ট করতে পারতাম, যেখান থেকে সি সরে যেত, মানে আউটপুট সিজিএসটি সরে যেত। তাহলে ব্যালেন্স টাকাটা কোথায় পড়ে থাকতো? ব্যালেন্স টাকাটা ইনপুটে পড়ে থাকতো, কারণ ওখানে 3 লাখ আছে, এখানে 2,87,000, মানে 13,000 টাকার উপর। ওই 13,000 টাকাটা আমি এসজিএসটির সাথে অ্যাডজাস্ট। তাহলে ফার্স্ট আগে আমার আইজিএসটি যদি ব্যালেন্স থাকে, সেটা সিজিএসটির সাথে অ্যাডজাস্ট হবে, তারপরে আমার এসজিএসটির সাথে অ্যাডজাস্ট হবে। আর যদি ব্যালেন্স যদি কম থাকে, সে ফর এক্সাম্পল যখন এখন যেরকম যে ঘটনাটা হয়ে আছে, যে আমার 52,000 টাকা পড়ে আছে, বাট আমার লাইবিলিটি সিজিএসটি তে 2,87,000 টাকা, আর এসজিএসটি তে 2,87,000 টাকা, তাহলে পুরো 52,000 টাকা আমি ফার্স্ট বলেছি সিজিএসটির সাথে, তাহলে আউটপুট ইনপুট সিজিএসটিটাকে আউটপুট সিজিএসটির সাথে পুরো অ্যাডজাস্ট করে দেবো, তাহলে ব্যালেন্স এখানে পড়ে থাকবে। ব্যালেন্স এখানে পড়ে থাকবে, আর এসজিএসটির সাথে কোনো অ্যাডজাস্ট করার ব্যাপার নেই, তারপর এসজিএসটির সাথে পড়ে থাকলো না। এবার এখানে অ্যাডজাস্টমেন্টটা কি করবে? এখানে একটা জার্নাল দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কাকে ডেবিট করব কাকে ক্রেডিট করবো।
আমি এসজিএসটিটা বলছি না, কারণ এখানে এসজিএসটির কোনো গল্প এখন হচ্ছে না। আমি আইজিএসটির সাথে আর এসজিএসটি আউটপুট সিজিএসটির কথাটা বলছি। কিভাবে করবো জার্নাল এন্ট্রি? কাকে ডেবিট করব, কাকে ক্রেডিট করব? 52,939 টাকাটা আমার সরে যাবে, ওখানে থাকবে না। আর 2,87,000, এই যে আউটপুট সিজিএসটি যেটা রয়েছে, এই 2,87,000 টাকাটা এখানেই থাকবে, কিন্তু কমে যাবে। আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট। আউটপুট, চলে যাই জেবিতে যাই। এই জায়গাটা একটু বোঝাটা ক্রিটিক্যাল আছে জিএসটি। তুমি বলছো আউটপুট সিজিএসটি নিলাম, কত দেবো এখানে? ঠিক বলছো তো? না, 2,87,000 থেকে 12,000 বাদ দিয়ে যেটা থাকবে বাদ দেবো কেন? এখানে বাদের ব্যাপার নেই, খাতা কলমে মাইনাস করে ওখানে ব্যাপার নেই। মাইনাসটা তোমাকে জার্নাল দিয়েই করতে হবে। এরকম নয় যে 3 টাকা আছে, 2 টাকা মাইনাস করে 1 টাকা দেবো এখানে, ওরকম ব্যাপারটা নেই। তোমাকে জার্নাল দিয়েই অ্যাডজাস্টমেন্টটা দিতে হবে, দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। তুমি অলরেডি এখানে বলছো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পাস করছো। আমার ইনপুটে কত পড়ে আছে ডেবিটে? 52,939। আমি বলেছি 52,940টা পুরো টাকাটা আমি আইজিএসটি, সরি, আউটপুট সিজিএসটির সাথে খাইয়ে দেবো। তার মানে আমার সিজিএসটি লাইবিলিটি কমবে, আর ইনপুটটা পুরো সরে যাবে, ওখানে কিচ্ছু থাকবে না। তাহলে ইনপুটটাকে সরাতে গেলে, ইনপুটটা ডেবিটে আছে, ইনপুটটাকে ক্রেডিটে করতে হবে। ক্রেডিটে কত ইনপুটটা, প্রথমে ইনপুট সিজিএসটি আইজিএসটিটা ওখানে ক্রেডিটে আছে, সরি, ইনপুট আইজিএসটিটা ওখানে ডেবিটে আছে 52,939 টাকা। আমি বলেছি 52,939 টাকা পুরো সরিয়ে দেবো। তাহলে পুরো সরাতে গেলে ওই টাকাটাকে আমাকে ধরতে হবে। টাকাটাকে আমি ধরলাম। এবার ওই টাকাটাকে ধরার পর আমার ওটা ডেবিটে আছে, তাহলে আমি সরবে কখন? যদি এখন ক্রেডিটে করব। তাহলে ক্রেডিটে যদি ইনপুট আইজিএসটি টাকা যদি ক্রেডিটে করি, তাহলে আউটপুট সিজিএসটি টাকা আমাকে ডেবিটে করতে হবে। দুটো তো ক্রেডিট হতে পারে না। তাহলে এখানে আউটপুট সিজিএসটিটা ডেবিটে রয়েছে। বলছি রেট্রিফিকেশনের জার্নাল গুলো এইভাবেই করতে হবে। হ্যাঁ, তাহলে 52,939 ওখানে আমার পড়ে আছে। আমি বলেছি 52,000 পুরো 40 টাকা খেয়ে নেবো। এ দেখো, এইখানটা খেয়াল করবে, কারেন্ট ব্যালেন্স এখানে আছে 2,87,715 টাকা। এটাকে আমি কম করব। কাকে দিয়ে কম করব? 52,000 আইজিএসটি যে অ্যামাউন্ট আছে তাকে দিয়ে কম করব। আইজিএসটির অ্যামাউন্টটা কত ছিল? 52,000, কত? 939 939, ঠিক আছে, 939 পয়েন্ট, কত জানি, হ্যাঁ ঠিক আছে, 939 থাক, 44। ঠিক আছে, 939 থাক। দেখো কমে গেছে, কমলো তো। এবার 2 করব ইনপুট আইজিএসটি কে, 44 পয়সা আছে, আচ্ছা, বললাম ঠিক বলে এখানে 44 করলাম। দেখো ইনপুট আইজিএসটিটা ব্যালেন্স হয়ে গেছে, ক্রেডিটে নেই। এটা একটা এন্ট্রি হলো। এবার দেখি ব্যালেন্স শিটে গিয়ে কি দাঁড়ালো। এই দেখো, সরি, হ্যাঁ, দেখো কি দাঁড়ালো। লঙ্কা ধরেছিল ইনপুট সিজিএসটিটা চলে গেল, ইনপুট ইনপুট আইজিএসটিটা কিছু নেই, ইনপুট আইজিএসটিটা সরে গেছে। এই ব্যালেন্স টাকাটা পে করতে হবে, এই ব্যালেন্স টাকাটা পে করতে হবে। এবার বলো স্যার, সবসময় তো সিজিএসটি আর এসজিএসটি অ্যামাউন্টটা তো একই হয় ইন টার্মস অফ এন্ট্রি। এন্ট্রি তো একই হয়, কিন্তু হ্যাঁ, এন্ট্রি তো অবশ্যই একই হয়, কিন্তু আফটার অ্যাডজাস্টমেন্ট যখন করবে, তখন দুটো ফিগার কিন্তু ফিগার আলাদা হতে পারে। দেখো দুটো ফিগার কিন্তু আলাদা হয়ে গেছে। এবার যদি, এবার মনে করো ওই 52,000 জায়গায় ওইখানে আমার 3 লাখ আছে, রাইট? তাহলে আমি কত টানবো? যতটা এই 2,00,000 2,87,000 যেটা আছে আমি সেটা পুরো টেনে নেবো। টানার পরে কত পড়ে থাকবে ওখানে? 13,000 পড়ে থাকবে। তাহলে ওই 13,000 টাকাটা সেম এন্ট্রি করে
আমার এই 2 লক্ষ নেক্সট এসজিএসটির সাথে অ্যাডজাস্ট হবে। হ্যাঁ। বাট ঘটনা এখানে একটা আলাদা আছে। যদি ওখানে 3 লাখ থাকতো, যদি ওখানে 3 লাখ থাকতো, তাহলে ইনপুট আউটপুট সিজিএসটি তে আমার 2,87,000 আছে, আমার কিন্তু ফিগার 2,87,000 নিতাম। দুটোকেই ডেবিট করতাম, 2,87,000 একবার ডেবিট, একবার ক্রেডিট করতাম 2,87,000। বাট যেহেতু 52,000 ওখানে আছে, আমি ইনপুটের ফিগারটা দুটো জায়গাতেই নিলাম, নিয়ে ইনপুটটাকে সরিয়ে দিলাম। এইখানে কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো করে, এই জায়গাটা কোথায় কনফিউশন আছে বলো। মানে অ্যাডজাস্ট করার টাইমে সব থেকে ছোট অ্যামাউন্টটা নিয়ে অ্যাডজাস্ট করতে হবে, হিসাবে তো তাই দাঁড়াচ্ছে। হিসাব তাই দাঁড়াচ্ছে, কিন্তু ওই রকম বললে তো হবে না, ও কনফিউজ হয়ে যাবে। কোথায় অসুবিধা আছে বলো। আমার 2,34,000 আছে। আমার 2,34,000 কেন হলো? আমার ইনপুট আইজিএসটি তে 52,000 পড়েছিল, সেই 52,000 টাকা আমি অ্যাডজাস্ট করে দিলাম 2,87,000 সাথে, তার এখানে 2,00,000 আছে। কিন্তু যদি আমার 52,000 জায়গায় যদি 3 লাখ থাকতো, তাহলে আমি কি করতাম? তাহলে কি আমি পুরো 3 লাখ টেনে নিতাম? 3 লাখ তো টানতে পারতাম না। শুধু 2,87,000। কেন 2,87,000 নামতাম? আমার লাইব্রেরিটি 2,87,000 সিজিএসটি তে পড়ে আছে, আমার আইজিএসটি তে 3 লাখ পড়ে আছে। তাহলে 2,87,000 আউটপুট সিজিএসটি কে একবার ডেবিট করতাম, আর ক্রেডিট করতাম ইনপুট সিজিএসটি কে 2,87,000। যেই ওখান থেকে 3 লাখ টাকা থেকে 2,87,000 কে ক্রেডিট, তাহলে 3 লাখ টাকা আমার ডেবিটে রয়েছে, আমি 2,87,000 ক্রেডিটে করলাম, তার মানে আমার অলরেডি ব্যালেন্স ওখানে পড়ে থাকলো 13,000 টাকা। সেই 13,000 টাকাটা আমি নেক্সট জার্নাল দিয়ে আমি এসজিএসটির সাথে অ্যাডজাস্ট করতাম। তো যখন এইগুলো জিএসটি পোর্টালে গিয়ে আপলোড করবো, তখন কি অ্যাডজাস্টমেন্টটা করে তারপরে আপলোড করবো, মানে এই জিএসটি পোর্টাল তোমাকে কিছু করতে হবে না, তুমি ফিগার দেবে, জিএসটি অটোমেটিকলি টেনে নেবে। এবার এখন আমি তোমাকে বলছি, এখন তুমি যদি জিএসটি পোর্টালে যাও, তোমাকে খাটতে হবে না। কিন্তু আমরা যবে থেকে জিএসটি পোর্টালে করে এসেছি, মানে প্রথম যখন জিএসটি পোর্টাল করে এসেছি, প্রথম থেকে এসব অটোমেটিকলি কিছু আসতো না। এরকম ভাবে জেবি করে আলাদা করে ম্যানুয়াল এন্ট্রি দিয়ে করতাম, সেই জন্য সেই প্র্যাকটিসটা এখনো রয়ে গেছে। এখন তুমি জিএসটি পোর্টালে দেবে, ফিগার দেবে, অটোমেটিকলি অ্যাডজাস্ট করে টেনে নেবে। বাট বুকসে তো তোমার টানবে না, বুকসের এন্ট্রিটা তো তোমাকেই নিতে হবে। তোমার জিএসটি, তোমার জিএসটি পোর্টাল আর তোমার বুকস যেন অলওয়েজ সেম থাকে। পেনাল্টি মানে? পেনাল্টি নয়, প্রথমে জেল, তারপর জরিমানা, তারপর পেনাল্টি। যদি ক্লিয়ার? টাকা পয়সা দিয়ে দেয়, হ্যাঁ, যদি ধরা পড়ার পর যদি টাকা পয়সা দিয়ে দেয়, ধরা পড়ার পর টাকা পয়সা দিয়ে দিলে তো কি হলো? পেনাল্টিটা খেয়ে যাবে। না, টাকা পয়সা দিয়ে দিলে তো ছেড়ে দেবে। টাকা ভালো করে বোঝো, আজকের ডেটে দাঁড়িয়ে তোমার কাছে আমি 5 টাকা পাই, তোমাকে 1 বছর বাদে ধরলাম, তুমি বলছো তুমি আপনার কাছে তো আমি 5 টাকা, আপনি তোমাকে এই নিন 5 টাকা নিয়ে নিন, ছেড়ে দেবো? 5 টাকার উপর ইন্টারেস্টটা কে দেবে? ওই তো সব পাঁচ টাকা টাকা পয়সা তত থাকবে। তুমি দেবে? আমি যদি 5 টাকার জায়গায় 105 টাকা চাই তোমাকে, মানে 5 টাকার ডবল, মানে 5টা কয় গুণ হলো, 5 টাকার 105 টাকা চাই, তুমি দিয়ে দেবে আমাকে? তুমি এবার আমাকে বলো। বেশি আর্গুমেন্ট এ- করলে এবার 5 কোটি টাকা ধরো আছে, 5 কোটি টাকা আছে, তাহলে কত টাকা হয়? নিয়ার অ্যাবাউট 50 কোটি টাকার উপর। এই তো সাইন দিয়ে দেবে 5 কোটি টাকা। ঘটনাটা তো ওই রকম ভাবে হয় না। তুমি যা কিনেছো সবকিছু, আমি যে তোমাকে বলেছিলাম যে যা কিছু কিনলে সবকিছুতে জিএসটি তে ইনপুট পাওয়া যায় না, তুমি যা কিনেছো সব ইনপুট ঢুকিয়ে দিয়েছো। তুমি গাড়ি কিনেছো, সেটাও ইনপুট, গাড়ি রিপেয়ার করেছো ইনপুট, জলের বোতল কিনেছো ইনপুট, অফিসে এমপ্লয়ীদের খাইয়েছো ইনপুট, অফিসের কনজিউমার চা কফি কিনেছো ইনপুট, সব ইনপুটে ট্যাক্স দিয়ে নিয়েছো, কিছু বাদ নেই তো। গাড়ি ভাড়া নিয়েছো তার ইনপুট, আরসিএম তো পেমেন্ট করোই নি, তা তোমাকে ধরবে না? রুলস বলে তো একটা জিনিস আছে, গভর্নমেন্টের তো রুলস আছে। ফুচকাওয়ালা পার্কিং ওয়ালাকে ছাড়ছে না, পার্কিং ছাড়ছে না, ফুচকাওয়ালা তো অনেক দূরের কথা, পার্কিং এই 2 দিন বাদে দেখো না। না, ওরা বাইক এনেছে বোধহয়। বাইক কি মাঝখানে রেখেছে না সরিয়ে রেখেছে? গেটের এই সাইড, মানে মাঝখানে। ফ্ল্যাটের উপরে বলতে ওই ইয়ে তো প্ল্যাটফর্মের উপরে মানে রাখার জায়গা ছিল না, সব তাই চাকা দেবো প্ল্যাটফর্মের উপরে রেখেছে। ঠিক আছে প্ল্যাটফর্ম তো এবার 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 এই যে জায়গাগুলো যদি চলে, গভর্নমেন্টে, যদি তোমাদের গভর্নমেন্টের জায়গা নেই
রাস্তার উপরে দেখা একটু যাও তো, ও ওকে নিয়ে যাও, হ্যাঁ, ওকে নিয়ে যাও। আমার গাড়িতে হেভি ফুড বিজনেস করছি, হ্যাঁ, ফুড বিজনেস, কি ফুড? ফুড ফুড হ্যাঁ খাবারের। হ্যাঁ, হ্যাঁ তো শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কত কি করবে একসাথে বলো তো? তুমি বলছো শেয়ার মার্কেটে কোর্স করবো, হ্যাঁ। তুমি বলছো এক্সেল শিখবো, তুমি বলছো ফুড বিজনেস করবো। ইচ্ছা লাগলে সব হয়। তা সব হবে না তো, এটাকে শেষ রাখি। সব হবে না তো, টাইম শর্ট হয়ে যাবে। তোমার সব হবে না, হবে না সব। যদি মানুষ, একটা লোক যদি, তুমি যদি সব একসাথে করতে পারো, তাহলে সব যদি একসাথে করতে পারো, মানে একটা লোক যদি তুমি সবকিছু, লুকিয়ে রাখবো। তুমি করতে পারবে না তো, হয় স্যার। হবে না, আমার নিজের চোখে দেখা এরকম অনেক আছে। হবে না। তুমি যদি সব একসাথে করতে যাও হবে না, তোমার সেই এজ এখন, তোমার সেই ম্যাচুরিটি না, আসে, এখন না। তোমার সেই এখন এজ আসেনি যে তুমি সবকিছু একসাথে চালাতে পারো। তুমি চাকরি করবে, তুমি ব্যবসা করবে, তুমি, লুকিয়ে রাখলে সব হয়। কিচ্ছু হয় না। তো দাদা লোক দিয়ে করছে না, দাদা চাকরি ছাড়তে বাধ্য হলো কেন? তোমারই তো দাদা, তোমার দাদা চাকরি করতো না? হ্যাঁ। বুম্বাদা চাকরি করতো তো, তাহলে বুম্বাদা চাকরি ছেড়ে এই সেক্টরটা করেছে কি করে? তাহলে চাকরি করতে, সব এটা জায়গাতে যেতে পারে না, লোক দিয়ে চালায়। কোথায় লোক দিয়ে চালায়? ও তো নিজেই সব জায়গায় ইনভলভ। এটা তো ব্যারাকপুর গেছে ঠান্ডার মধ্যে এখন। লোক আছে, লোক আছে, কিন্তু একটা চাকরি ছাড়া, তুমি বলছো আমি চাকরিও করবো, না না, চাকরি চাকরি তো ছেড়ে তারপরে ওইটা। তো তুমি চাকরি করে চাকরি করে তো ওটা হবে তো না। তুমি কোনটা করবে? তুমি চাকরি করে মানিটা গেইন করে তারপরে তাই বিজনেসটাকে স্টার্ট করবো, না নাহলে কিন্তু বলছি চাকরি ছাড়বো, টাকা ওই স্টকে লাগাবো, শিখে তো 24 ঘন্টা কম করে প্রচুর ডিটারমিনেশন লাগে। 48 hours একটা দিন বানাতে পারো। থাকে হ্যাঁ, বলছে প্রচুর ডিটারমিনেশন লাগবে, তাহলে মানে পয়সা হাতে টাকা ইনকাম করা যায়। তুই একবার চাকরি করতে ঢুকে বললে ব্যাস। শেয়ার মার্কেটে যদি গেম আমি তো ভাবছি অ্যাকাউন্ট করেছি, নার্সিং এ করা যায় আজকে কিন্তু Experience তো তো লাগবে। সেটা কিনলে তো হয়ে গেছে, সাথে হ্যাঁ ওইটাই। ওরা আমার টাকা দিয়ে আমি ইনভেস্ট 10 টাকা হ্যাঁ স্যার হ্যাঁ, শেয়ার মার্কেটে আরে কেন হয়ে ফকির হয়ে গেছে সালা। শেয়ার মার্কেট করতে আমাদের যখন চলো। বিশাল লং টার্মে আর তারপরে এখন অত তো ভাইরাসের জন্য ওঠানো তো ট্রেনিং লং টার্ম এক বছর লাগে কোম্পানি আছে ভাই। আরে ভাইরাসের জন্য ট্রাম্পের জন্য তাই না কেউ বলতে ভাইরাস কি বলবে? চলো যা হয়েছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা বোঝা গেল। এবার আমার এখানে আউটপুট সিজিএসটি আর এসজিএসটি রয়েছে। একটা রেট্রিবিউশন এন্ট্রি রিপ্রেজেন্ট করে কিসে? এইভাবে তো রেট্রিবিউশন এন্ট্রি করতে হবে। সব রেক্টিফিকেশন এখানেই করতে হবে। যদি ইনপুটটা রিভার্স করতে হয়, দেখা গেল তোমার 52,000 টাকা যে তুমি ইনপুটটা খেয়ে নিলে, পরবর্তী ক্ষেত্রে পেপার গুঁজে দেখা গেল তোমার ওটা 52,000 টাকাটা ছিল না, ওটা 20,000 টাকা ছিল। এবার তুমি বলো কিভাবে রিভার্সাল এন্ট্রি হয়? আবার কাকে ওই কিভাবে এন্ট্রিটাকে আবার উল্টো এরকম। দেখাবো, সব দেখাবো। তাহলে এইখানে এবার আমাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। তাহলে গভর্নমেন্টকে পেমেন্ট করতে গেলে কি করে করতে হবে? এইখানে গভর্নমেন্টকে পেমেন্ট করতে গেলে কিভাবে করতে হবে? একটা লেজার তৈরি করতে হবে। সেই লেজারটা হবে জিএসটি পেবেল আন্ডার কারেন্ট লাইবিলিটিস। এবার বলবে যে স্যার তাহলে ডিউটিস এন্ড ট্যাক্সেস লেজারটা তো কি কারেন্ট লাইবিলিটিস? না, হ্যাঁ কারেন্ট লাইবিলিটিস। তাহলে আপনি জিএসটি পেবেলটাকে কারেন্ট লাইবিলিটিস বলছেন কেন, ডিউটি ট্যাক্স বলছেন না কেন? ডিউটি ট্যাক্সের মধ্যে যেটা আসে সেটাও কারেন্ট লাইবিলিটিস, বাট সেটা তোমার মধ্যে ইনপুট আউটপুট টিডিএস পেবেল সমস্ত কিছু আছে। বাট জিএসটি পেবেলটা হচ্ছে ডিরেক্টলি কারেন্টলি আউটস্ট্যান্ডিং, ডিউরিং দ্য ইয়ারে কারেন্টলি আউটস্ট্যান্ডিং থাকে, যেটা তোমাকে বছরের মধ্যে বা মান্থের মধ্যে ডিউ ডেটের মধ্যে পেমেন্ট করতে হবে। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে আমার এখানে একটা লেজার তৈরি করতে হবে। এবার আমাকে এখানেও কিন্তু একটা জেবি, আবার আবার একটা জেবি পাস করতে হবে। যে জেবিটা কি করব, আউটপুট সিজিএসটি কত পড়ে আছে? 2,34,775 টাকা 56 পয়সা। কত পড়লো গো? 2,00,000, 23,000 লিখেছি 2,00,000 11 হয়ে না, 37,000 34,000 না ভাই ভাই তো কি হয়েছে ঠিক আছে।
এবার বাই আউটপুট এসজিএসটি, এখানে কত পড়ে আছে? 2,87,715 টাকা। এটা আমাকে আবার পরের দিন দেখাতে হবে, এটা সব আসেনি। এটা না, এটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এবার এইখানে দুটোকে ডেবিট করলাম, এবার একটাকে ক্রেডিট করতে হবে। কাকে ক্রেডিট করব? জিএসটি পেমেন্ট, এখানটা লেজার তৈরি করবো। আর মনে স্যার মানে পারচেস যত ট্রানজাকশন করার পর লাস্টে এসে জানবে এখন তো আসবে না ওটা? না, আর কেউ আসার নেই, এবার যাওয়ার ব্যাপার। ওটা কারেন্ট লাইবিলিটিস, দেরি করো না, টাইম চলে যাচ্ছে, শীতের দিন তো, একটু তাড়াতাড়ি 8টার মধ্যে ঢোকার চেষ্টা করো সব। আমি কটায় ঢুকলাম বন্ধু? তো 7:30 না? না একটু দিতে 7:40-40-এ ঢুকেছি আমি। আমি জিএসটি 7:20 পেমেন্ট, তাহলে 5,22,000, তাহলে 5,22,490 এর মধ্যে আমার এখানে পেমেন্ট করতে হবে। এটা পেমেন্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, কিন্তু এটা পেমেন্ট এন্ট্রি নয়। পেমেন্ট এন্ট্রি হলো না, এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। অ্যাডজাস্টমেন্ট সবসময় জানলেই হ্যাঁ, এবার দেখো, এবার আমি আবার ব্যালেন্স শিটে যাচ্ছি, ডিসপ্লে, ব্যালেন্স শিট, কারেন্ট লাইবিলিটিস। দেখো কারেন্ট লাইবিলিটিসে কিচ্ছু নেই, সরে গেছে। কোথায় রয়েছে? জিএসটি পেবেলে। জিএসটি পেবেলটা কোথায় আছে? কারেন্ট লাইবিলিটি। তার আমার এখানে কত পড়ে আছে? 5,22,490 টাকা আমি গভর্নমেন্টকে পে করব, রাইট? এবার গভর্নমেন্টকে পেমেন্ট করারটা দেখাচ্ছি। পেমেন্ট ভাউচারে যাব, জিএসটি পেবেলকে ডেবিট করব, 5,22,490 টাকা 56 পয়সা। হ্যাঁ, পেমেন্ট, ও এটা জার্নালে আসছে না। এটা ব্যাংক দিয়ে হবে না, সবসময় ব্যাংক দিয়ে হবে, এটা ক্যাশ দিয়ে কখনোই হয় না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখালাম এটা, পেমেন্ট হলো। এবার দেখো আবার ব্যালেন্স শিটে যাও, কারেন্ট লাইবিলিটিস, ডিউটিস ট্যাক্স 0, পেবেল কিচ্ছু নেই। ঠিক আছে, এইভাবে তোমার পুরো জিনিসটা লাইবিলিটি। এবার ডিউটিস ট্যাক্সেসে গেলেও তুমি কিছু দেখতে পাবে না, ওখানে গেলেও কিছু তুমি দেখতে পাবে না। এইভাবে তোমার পুরো জিনিসটা অ্যাডজাস্টমেন্ট হবে। লাস্টে অ্যাডজাস্টটা বুঝলাম না কোনটা অ্যাডজাস্টার বললে না? পেমেন্ট দেখাচ্ছে তো এখন দেখাচ্ছে কোনটা? লাস্টে দুটো বললাম, অ্যাডজাস্টমেন্ট দেখালাম, একটা পেমেন্ট দেখালাম। পেমেন্টটা এখন আর দেখাচ্ছে না। কেন দেখাবে? কারণ জিএসটি পেমেন্ট লেজারে যাবে। এটা দেখাচ্ছিল, তার কারণ হচ্ছে এই যে ইয়েলো এন্ট্রিটা ছিল না, কারণ পেমেন্ট করে দিলে গভর্নমেন্টকে। যদি তুমি গভর্নমেন্টকে পেমেন্ট না করো, যদি এখান থেকে এটাকে ডিলিট করে দিই, তাহলে আবার কারেন্ট ব্যালেন্স শিটে গিয়ে কারেন্ট লাইবিলিটিসে জিএসটি আন্ডার জিএসটি পেমেন্ট দেখাবে 5,22,000। বলছি কিন্তু যে মতো তুমি পেমেন্ট করে দিচ্ছ, লাইবিলিটি থেকে সরে যাচ্ছে। ইয়েতে কি এফেক্ট পড়বে? হ্যাঁ, ইয়েতে পিএলএ, পিএলএ গিয়ে, পিএলএ গিয়ে তোমার কোনো এফেক্ট আসবে না। আচ্ছা, মানে যে জিএসটিটা ছিল সেটা পেইড বলে মাইনাস হয়ে আহ, ওটা দেখাবে না। জিএসটি পেবেল মানে হচ্ছে ব্যালেন্স শিট আইটেম। না মানে সেই জিএসটিটা যতক্ষণ না পে করছে ততক্ষণ তো লাইবিলিটি ছিল। লাইবিলিটি ছিল, ওটা কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে ব্যালেন্স শিটই পড়ে থাকবে। পিএলএ কিছু আসবে না। পিএলএ আছে কি? পিএলএ আছে খরচা। কোনটা খরচা, কোনটা আসবে? এই যে ব্লক ক্রেডিটটা এসছে, ব্লক ক্রেডিটটা তুমি পাবে না, অথচ তোমার খরচা হিসেবে পেমেন্ট হবে, সেই জন্য তোমার পিএলএ শো করেছে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস হয়ে রুট হচ্ছে। আমি বলছি যে যতক্ষণ না আমি পে করছি, ধরুন এই বছরে পে করলাম না, পরের মানে বছর ইয়ার এন্ডিং এর পরে কতদিনের মধ্যে আমি পে করতে হ্যাঁ, হবে। তা এই বছরে যখন আমি পিএলটা বানাবো তখন তো পে, পিএলএ যেটা পিএলএ যেটা তুমি, যখন তুমি পিএলএ বানাবে তোমার, তখন তাহলে যদি তুমি দেখো আমি একটা জিনিস বলি, তুমি যদি মাসেরটা করো কোনো ঝামেলা নেই, কিন্তু যদি তুমি বছরের শেষের ব্যাপার বলো, যে আমি এই বছরের লাইবিলিটিটা পরের বছরের 20 তারিখে গিয়ে পেমেন্ট করবো, রাইট? 31 মার্চেরটা এপ্রিল মাসে, তাহলে তোমাকে প্রভিশন ক্রিয়েট করতে হবে। প্রভিশন ফর এক্সপেন্সেস এত টু জিএসটি পেবেল এত, তাহলে প্রভিশন ফর এক্সপেন্সেস ডেবিট টু জিএসটি পেবেল, মানে কারেন্ট লাইবিলিটি দাঁড়ালো প্লাস আর একটা ফিগার প্রভিশন এলো এক্সপেন্সেস, বিকজ ওটা তোমার খরচা, ওই বছরের খরচা। সেটা তোমাকে 31 মার্চের মধ্যে যদি যা যা তোমার লাইব্রেরি, নট অনলি জিএসটি, তোমার টেলিফোন বিল, অফিসের এক্সপেন্সেস, এডিএ, যা যা তোমার মান্থলি রেকারিং, অফিস রেন্ট, ইলেকট্রিসিটি, টেলিফোন, ব্রডব্যান্ড, যেগুলো তোমার রেকারিং এক্সপেন্সেস হয়, সেগুলো সবকিছু তোমাকে 31 মার্চে এসে প্রভিশন করতে হবে, এবং বছরের শেষে আবার ওই বছরে গিয়ে প্রভিশন রিভার্স করতে হবে। সেটা তো প্রভিশনটা তো জানি, রিভার্সটা জানি না। কেন?
31 মার্চে এসে প্রভিশন ফর এক্সপেন্সেস ডেবিট 2। এবার তোমার হেডে ধরো প্রভিশন ফর এক্সপেন্সেস হচ্ছে ডেবিট, ধরো 5 লাখ টাকা, সে ফর এক্সাম্পল। 2 ইন্টারনেট চার্জেস, 2 রেন্ট, 2 ব্রডব্যান্ড, 2 স্টাফ ওয়েলফেয়ার, চলে গেল, প্রভিশন হয়ে গেল। এবার পরের বছরে তোমাকে এপ্রিল মাস পড়লো, এবার তাহলে তোমাকে অ্যাকাউন্টসে ঢুকে যেতে হবে জিএসটি বাদ দিয়ে। এবার তোমাকে অ্যাকাউন্ট, এবার যখন তুমি পরের বছর এপ্রিল মাসে এলে, এসে তোমাকে মার্চ মাসের বিলটা দিল, কিভাবে এন্ট্রি করবে? মার্চ মাসে বিল তুমি প্রভিশন করে ফেলেছো। একটা দিনই বলছি, ধরো তোমার অফিসের রেন্ট 5 লাখ টাকা, প্রভিশন ফর এক্সপেন্সেস 5 lakhs টু রেন্ট 5 lakhs, 31 মার্চ 2025 তুমি করলে, হলো। এপ্রিল মাসের 10 তারিখে করে ওই লোকটা রেন্টের বিল দিল, এপ্রিল মাসের 2 তারিখের ডেটে রেন্ট লিখলো, রেন্ট ফর দি মান্থ অফ মার্চ। এবার তুমি কি এন্ট্রি করবে? প্রথমে বিলটা মার্চের কারেন্ট ডেটে বুক করে নিলে, হলো। প্রভিশন ফর এক্সপেন্সেস টু রেন্ট করেছিলে, ঠিক আছে। এবার রেন্ট ডেবিট টু প্রভিশন ফর এক্সপেন্সেস, দ্যাট ইজ রিভার্স। তার মানে আগের বছরের প্রভিশনটা এই বছর রিভার্স করলাম, রিভার্স করার পরে তোমার, আচ্ছা আর একটা জিনিস, তোমার এই যখন অ্যাকাউন্টস এর কথাটা উঠলে, প্রিপেড এক্সপেন্সেস নাম শুনেছো? হ্যাঁ, কিভাবে করে? ওটা তো মানে কি করে করে বলতে কোথায় লিখি? ভালো করে বোঝো। আজকের ডেটে আমার এমপ্লয়ীদের জন্য আমি একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি কিনলাম। আজকে আমি দাঁড়িয়ে আছি 23শে জানুয়ারি 2025। পলিসিটার ভ্যালিডেট হচ্ছে 23শে জানুয়ারি 2026। প্রিমিয়াম হচ্ছে 10 লাখ টাকা। আমি এন্ট্রি কি নেবো? এফেক্টিভ ডেট 23শে জানুয়ারি 2025, এন্ড ডেট 23শে জানুয়ারি 2026। প্রিপেড কোনটাকে টানবো, কিভাবে টানবো? 5 লাখ টাকা প্রিমিয়াম। এক্সেল খুলবো? জানি না এক্সেল এখানে তোমাদের খুলবে কিনা, ওয়ার্ডটাই খুলি। 23শে জানুয়ারি 2025, এই তো 2025-এ আমি পলিসি স্টার্ট নিয়েছিলাম, 23শে জানুয়ারি 2026-এ পলিসিটা শেষ হবে। পলিসি প্রিমিয়াম হচ্ছে 5 lakhs। প্রিপেড কি হবে? ইন্টারভিউ করছি। হ্যাঁ, তুমি একা ফ্রেশার অ্যাকাউন্টেন্ট, তুমি যদি জিজ্ঞেস করো, তোমাকে এইসব জিজ্ঞেস করবে তো? তুমি যদি বলতে না পারো, তুমি কি করে চাকরি পাবে? ধরো তুমি আইসিআইসি, তোমার ইন্স্যুরেন্স কোম্পানি, আইসিআইসি ইন্স্যুরেন্স কোম্পানি, তুমি কি এন্ট্রি নেবে আর কি এন্ট্রি করবে বলো আমাকে? দুটো, এইখান থেকে দুটো কোশ্চেনের উত্তর বেরো। ওয়ান পয়েন্ট অফ জিএসটি, ওয়ান পয়েন্ট অফ এন্ট্রি, অ্যাকাউন্ট এন্ট্রি। একটা কোশ্চেনের মধ্যে দুটো উত্তর মানে একটা জিনিসকে দিয়ে দুটো কোশ্চেন করা যায়। প্রিপেড এন্ট্রি কি হবে? আচ্ছা চলো আরো একটু কোশ্চেনটাকে টাইট করি। 18% জিএসটি আছে, পারছি না, আরো টাইপ করছে। 5 লাখ টাকা প্রিমিয়াম, জিএসটি হচ্ছে 90,000 টাকা। বলো। অ্যাকাউন্টস এন্ট্রি একদম বেসিক জিনিস। ও আচ্ছা, তাহলে মনে হয় প্রিপেড করবো। ইন্স্যুরেন্সের যে ইন্স্যুরেন্স যে যতটা করেছি। কি যতটা করেছি? ইন্স্যুরেন্স তো 5 লাখ টাকারই করেছি। ইন্স্যুরেন্স কোম্পানিকে 5 লাখ টাকা প্লাস 90,000 টাকা জিএসটি, 5,90,000 টাকা পেমেন্ট করবো। ও আমাকে 5,90,000 টাকা বিল দিয়েছে। এবার কি এন্ট্রি হবে? আমি এন্ট্রি করবো, আমি অ্যাকাউন্টেন্ট, আমাকে বিল দিয়ে, আমি ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিয়েছি, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে বিল দিয়ে দিয়েছে। 20টা এমপ্লয়ি এর 5,90,000 টাকা প্রিমিয়াম, 90,000 টাকা ট্যাক্স, 5 লাখ টাকা প্রিমিয়াম। এবার আমি এন্ট্রি কি করবো? আমার দুটো কোশ্চেন। নাম্বার ওয়ান, প্রিপেড এন্ট্রি কি করে করব? নাম্বার টু, যে জিএসটিটা পেমেন্ট করলাম সেটা কি ক্লেম করতে পারবো? কারো কোনো মাথায় আসছে না, সব শান্ত হয়ে গেছে।
তুমি বলো, তুমি তো সবকিছু করবে বলছো, বলো। সবকিছু করতে গেলে যে কোনো একটা জিনিসের ওপর না দখল থাকতে হবে, একটা জিনিসের ওপর স্ট্রং দখল থাকতে হবে, তবে গিয়ে সেইখান থেকে আরে অনেকগুলো ছাতা বাজাতে পারবে। আমি পরোটাই ভাজতে পারি না, আমি বলছি স্যার এগ রোল খাওয়াবো আপনাকে, আমি লুচিও খাওয়াবো, আর আমি ময়দাই মাখতে পারি না, আমি পরোটা খাওয়াবে। প্রথম বলছি শোনো, 5 লাখ টাকা ডিভাইডেড বাই 365 ডেজ করে নেবো, তাহলে একদিনের প্রিমিয়াম বেরোলো। বেরোলো। এবার আমার এফেক্টিভ ডেট কবে থেকে? 23শে জানুয়ারি 2025। এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা কবে শেষ হবে? 31 মার্চ। 31 মার্চ 2025। তাহলে জানুয়ারি মাসে কদিন প্রিমিয়াম দিলাম, কদিনের প্রিমিয়াম দিলাম? 8 দিন। 8 দিন। ফেব্রুয়ারি মাস 28। 28, তাহলে 28 আর 8 30। 36 আর মার্চ 31, 36 আর 31 67। এই 67 দিনের যে প্রিমিয়ামটা হবে সেইটা আমি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট বা ইন্স্যুরেন্স চার্জেসে নেব। হলো? নিলাম। আর এপ্রিল থেকে আমার ওটা শেষ হচ্ছে কবে? পরের জানুয়ারি 26 পর্যন্ত। তাহলে ওটা নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের। তার মানে ওইটা 365 মাইনাস 67 এবছরের ইন্স্যুরেন্সে নেবো। বাকি ব্যালেন্স যে নাম্বার অফ ডেজ বেরোলো সেইটা আমি প্রিপেডে নেবো। এবার অ্যামাউন্টটা কিভাবে ক্যালকুলেট করব? 5 lakhs ডিভাইডেড বাই 365 ডেজ ইন্টু 67, যে অ্যামাউন্টটা বেরোবে ফর দ্যাট ফাইন্যান্সিয়াল ইয়ার উইচ ইজ 23 জানুয়ারি 2025 টু 31 মার্চ 2025। হয়ে গেল। এবার 365 ডেজ মাইনাস 67 ডেজ, যেটা পড়ে রইলো, মানে যেটা ব্যালেন্স আসবে 200 সামথিং, যে ব্যালেন্সটা আসবে সেইটা ইনটু ওই যে প্রিমিয়ামটা বেরিয়েছিল, মানে 5 লাখ ডিভাইডেড বাই 365 যেটা বেরোলো ইনটু 2 লাখ, মানে সরি 260 বা 250 যেটা বেরোবে, সেই অ্যামাউন্টটা যাবে প্রিপেডে। তাহলে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট টু প্রিপেড এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু আইসিআইসিআই নাম্বার। ক্লিয়ার? সৌম্যদীপা ঢেক করে উঠছে। হ্যাঁ দেখো আমি আবার বলছি এখানে করে, দেখো 1 নম্বর আমি বলে দিচ্ছি, দেখো বুঝতে কারো কতটা অসুবিধা। দেখো 5 লাখ, দেখো 5 লাখ ডিভাইডেড বাই 365 ডেজ যেটা বেরোলো সেটা একদিনের ক্যালকুলেশন ইনটু, এবার আমি আসছি জানুয়ারিতে কতদিন, জানুয়ারি 23 তারিখ থেকে বলেছি, 8 দিন জানুয়ারি। জানুয়ারিতে 8 দিন, ফেব্রুয়ারিতে 23 তারিখ থেকে শুরু করি। 1370 কদিন, তাহলে টোটাল কত হলো? 67 ডেজ, তাহলে টোটাল ডেজ 67, টোটাল ডেজ 67। তাহলে এই বছরের ইন্স্যুরেন্স হচ্ছে 67 দিনের। তাহলে 67 দিনটা কার সাথে হবে? 5 লাখ ডিভাইডেড বাই 365 করে যে ফিগারটা আসবে তার সাথে 67 ইন্টু করবো। হলো? এটা হয়ে গেল এই বছরে। পরের বছরে 365, মানে পরের বছর মানে প্রিপেডে 365 মাইনাস 67 যেটা আসবে সেইটা ডেজ বেরোলো। কত আসছে? 365 মাইনাস 67 করলে কত ডেজ আসছে? হ্যাঁ 298, 298 ডেজ যেটা বেরোবে ইনটু এই ফিগারটা 5 লাখ ডিভাইডেড বাই 365 একদিনের প্রিমিয়াম। একদিনের প্রিমিয়াম কত আসছে? একদিনের প্রিমিয়াম কত আসছে দেখো, ওই তো করেছিলাম তো 5 লাখ ডিভাইডেড বাই 365, 1369 ওইটা ডিভাইডেড বাই এই ইনটু এইটা করো। 5 লাখ ডিভাইডেড বাই 365 ডেজ হ্যাঁ ওটাই করেছিলাম 1369.86। 69.86 তাহলে এই ফিগারটা, সরি এইটা 1386, সরি 69.86 যেটা আসবে সেইটা হয়ে গেল এবছর ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর ইনটু এইটা আসবে 1369.86, এইটা আসবে প্রিপেড, এইটা চলে যাবে প্রিপেড। এটা জানতে? না
আমার কাছে সারা বছর শিখলেও শেষ হবে না, মাঝখানে কিছু না কিছু শিখতেই থাকবে নতুন নতুন। মাঝখানেরটা হ্যাঁ, মাঝখানেরটা নিচেরটা তো প্রিপেড মাঝখানে মাঝের একটা কি হতে পারে? এতক্ষণ ধরে কি বললাম? এই সব কিছু করলে এই হয়। কি হয়? এটা কি হবে? মাঝখানে একটা কি হবে? তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম কি হবে? এক মিনিট, কি হবে আমি বললাম তো এতক্ষণ ধরে। কি হয়েছে ভাই? 67 ইন্টু 1369 ইন্টু 86 করলে কি হয়, মানে যেটা ফিগারটা আসবে সেটা কি কি খরচা? এটা তো প্রিপেড হলো, তাহলে ওটা কি? দেখছো তো, সব কিছু একসাথে করবে। একসাথে করেছি বলেছি আমি তুমি তো প্ল্যান করছো। প্ল্যান করছি একটার পর হবে না, হবে না, ওই মাথার নেই, ওই মাথার যে হবে না। শোনো, আমার কথা শোনো, তোমার থেকে 35টা দুর্গাপুজো আমি বেশি দেখেছি। আমার স্যার যার কাছে আমরা পড়তাম না, আমি আমি এমন লোকের কাছে ম্যাথ স্টার্ট করতাম না, তুমি যদি বলতাম যে স্যার, ধরো স্যার ট্রেনে যাচ্ছে, ট্রেনে করে আসতো পড়াতে, ট্রেনে আসছে, স্যার বিজনেস স্ট্যাট ম্যাথের কথা বলছি, বিকমে স্যার এই 227 পেজের 3 নম্বর প্রবলেমটা হচ্ছে না। ফোনে বলতো 227 নম্বর 3 নম্বর, ওটা ঠিক আছে, -a⁴ 2/94466.675, এটা তো অ্যান্সার হবে, তুই করতে পারছিস না? বুঝতে পারছো? মানে পেপার মানে নাম্বার, পেজ নাম্বার বলে দিলে আর প্রবলেম নাম্বার বলে দিলে ওভার দ্য ফোন অ্যান্সার বলে দিত, বলে তুই করে দেখ। অনেক সময় কি হতো, বইয়ের মধ্যে কত করা থাকতো, আমরা হয়তো করতে পারছি না, মনে হচ্ছে ম্যানুয়াল করতে গিয়ে ভুল হচ্ছে মিয়া, আমি স্যার এটা এটা। আবার এরকমও গেছে, ফোন করে বলতাম যে স্যার এটা এটা দেখুন তো বই অ্যান্সার বেরোচ্ছে, এটা বলছে তোর যেটা বেরোচ্ছে সেটাই ঠিক আছে, ওটা আমার করে দেখা আছে। মানে বুঝতে পারছো তার কিরকম মাথা, কি পুরো একদম মুখস্থ। তো তোমার ওই লেভেলের যদি তুমি ব্রেনটা তৈরি করতে পারো, তাহলে তুমি মাল্টিটাস্ক করতে পারো। আমার আপাতত দুটোই ইচ্ছে, একটা চাকরি আর সাথে স্টক এই চাকরিটা কিসের চাকরি করে? কোম্পানিতে কি চাকরি? অনেক রকম আছে। কি অনেক রকম চাকরিটা কি? তুমি এই যেটা কথা হলো সেটা করছো? এই ওটা তো সেই দূরে জয়েন করছে। কেন হবে না? বললাম আর তাহলে আর ভাড়া দেখেছে না, ওটা আমার কাছে খবর আসেনি, ওখানে ভাড়া তুমি পারবে না, আমাদের ওখানে প্রচুর ভাড়া চাইছে। 1 BHK 6,000 6,500 টাকা ভাড়া চাইছে, 1 BHK 6,500 ওই টাকা একটা বেশি, করবেন। 1 BHK অনেক বেশি। থেকে এসে করাটা একটা জার্নি করে দিনে 4 ঘন্টা যাবে। না, জার্নি করে ব্যাপারটা নয়, আমি এমন লোককে চিনি 160 কিলোমিটার রোজ গাড়ি চালিয়ে অফিস যায় আসে। তোমার মধ্যে সেই ধকটা থাকতে হবে। আমি তোমাকে বলি, তার বাড়ি হচ্ছে উত্তরপাড়া আর তার অফিস হচ্ছে কল্যাণী হরিণঘাটা। বুঝতে পারছো? প্রত্যেক দিন গাড়ি চালিয়ে যায় আর আসে। নো ডাউট টাকা বেশি পায়, সেটা আলাদা কথা, বাট বাড়ি 20,000 টাকার প্রত্যেক মাসে গাড়ি, 4 চাকা গাড়ি নিয়ে যায়, 20,000 টাকার প্রত্যেক মাসে তেল ভরায়। অত গাড়ি করে যায় আমার ট্রেনে যাই হোক, তো সে তুমি গাড়ি করে যায় ভাবে, তুমি এই যে তোমাদের কনসেপ্টটা না মেয়েদের মতো কনসেপ্ট, কনসেপ্টটা এইরকম, তুমি একটা বাড়ি মেয়ে, তুমি তো গাড়ি নিয়ে যাবে, মানে অ্যাজ ইফ এরকম যে গাড়ি নিয়ে যাবে মানে বাসে ট্রামে যেটা লোকটা যায় আসে সেটা খুব ইজি, আর যারা গাড়ি নিয়ে যায় তারা আরামে যায়। গাড়ি চালাতে গেলে, গাড়ি চালিয়ে যে যায়, গাড়ি চালিয়ে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট থাকতে হয়, তার চোখ কান নাক কান সব দেখতে হবে, মাদিকে সবসময় তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। বাসে যাবে ঝিমিয়ে পড়লে, গাড়ি ট্রেনে যাবে ঝিমিয়ে পড়লে, গাড়িতে যাবে মানে গাড়িতে তো আরো বেশি কনসাস থাকতে হবে। প্রত্যেক দিন 140 কিলোমিটার আপ ডাউন করে, এবার হিসেব করে না 70 কিলোমিটার অ্যাভারেজে আপ ডাউন, মানে ওয়ান সাইড আছে। এবার স্যালারিও ভালো টাকা পায়, সেটা নিয়ে ওরা 30 লাখ টাকার উপর স্যালারি, সেটা দিয়ে থাকে। তো তুমি এবার বলো তুমি কি করবে? मुझे पैसा मुझे पैसा दे তাহলে এটা বোঝা গেল, বছরে, তা বছরে 30 লাখ টাকা, মাসে কি কম নাকি? ওই কাটা। अरे भाई 2,500 টাকা আচ্ছা, তাহলে এটা গেল, এটা প্রিপেড এক্সপেন্সেস দাঁড়ালো। এইটাতে গেল, এটা হচ্ছে আমার, এটা তাহলে কি হলো, এই পার্টটা কি 67, এটা কি? মাঝখানে কি আরে মাঝখানে মানে এই তো একটাই তো আছে, 67টা কি? 67টা হচ্ছে স্যার ওই বছরের ওই মান্থের থেকে 23শে জানুয়ারি থেকে 2025 থেকে 31 মার্চ পর্যন্ত প্রিমিয়াম। ও আর এই 5 লাখ টাকাটা হচ্ছে টোটাল ইয়ারের প্রিমিয়াম। তাহলে এইখানে যে 67 ডেজটা হচ্ছে পার্টিকুলার ওই ফিনান্সিয়াল ইয়ারের প্রিমিয়াম, বাকিটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স। ইন্স্যুরেন্স প্রিমিয়াম করেছি হলো, এবার জিএসটি তে আসি। জিএসটি তে এই ইনপুটটা, এই 90,000-এর ইনপুটটা পাবে কি পাবে না, সেটা কি করে বলবো সেটা বলেছি আমি। যদি এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা লাইফ ইন্স্যুরেন্স হয়ে থাকে,
তাহলে তুমি পাবে ইনপুটে। আর যদি এই ইন্স্যুরেন্সটা মেডিক্লেম হয়ে থাকে, হেলথ ইন্স্যুরেন্স হয়ে থাকে, তাহলে তোমার ব্লক ক্রেডিট হবে, তুমি তখন তাহলে তো তখন তাহলে কি হবে? 90,000, তখন তো 5 লাখ থেকে 90,000 পাই। 5 লাখ থেকে 90,000 তো আমার তাহলে মানে চলে গেল, তো পেলাম না। পাবে না। দাদা, 5 লাখ 90,000 কিন্তু 4 আলাদা লাখ GST। কি কি পাবে না? কাকে পাবে না? 4,20,000 মানে কি 4 লাখ 20? কি? 4,10,000 আমি বুঝতে পারছি না। 4,10,000 টাকা তাহলে আমার কি তোমার জিএসটি দিয়ে পেলাম। কি জিএসটি দিয়ে তুমি পেলে? 5 লাখ টাকা তো মানে কি বলবো, তোমার কোশ্চেনটা তুমি নিজে তৈরি করতে পারছো না। ওইটাই। 90,000 টাকা তুমি, 5 লাখ টাকার উপর 90,000 টাকা তুমি ট্যাক্স দিয়ে দিয়েছো, যে ট্যাক্সটা তুমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে না, হ্যাঁ, বাংলা কথা। দিয়ে দিয়েছি আমরা 4,10,000। আবার 4,10,000 কোথা থেকে আসছে? 5,90,000 5,90,000 দিয়ে দিয়েছো, হয়ে গেল, আবার কি? তো এটা তো মানে 90,000 পরে পাবো কিনা সেটাই তো। না, পাবে না, আমি বলে দিলাম পাবে না। হ্যাঁ, না পেলে তো আমার থেকে তো 90,000 টাকাটা দিত। হ্যাঁ, গেল তো, তোমার থেকেই তো 90,000 টাকা দিতে হবে। তাহলে তো 5 লাখ করে তুমি তো সবার ক্ষেত্রেই 90,000 টাকা, তুমি যখন কোনো কিছু একটা জিনিস কিনছো তখন তো তুমি তো ট্যাক্স দিয়ে মাল কিনছো। প্রশ্নটা হচ্ছে তুমি ওই ইনপুট ট্যাক্সটা তোমার লাইবিলিটির সাথে অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে না? তুমি ইনপুট লাইবিলিটির সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, অ্যাজ বিকজ এটা মেডিক্লেম। যদি হেলথ মানে নর্মাল লাইফ ইন্স্যুরেন্স হয় তাহলে তুমি পারবে। এবার 4,10,000 গল্পটা কোথা থেকে আসছে? না, 5 লাখ থেকে 90 মাইনাস। কেন, কি হবে? মাসে মাইনাস করে কি হবে? আমার তো মোট টাকা তো 5 লাখ টাকা, তার তো করে তো আমার জিএসটিটা নেবে। হ্যাঁ, হলো। হ্যাঁ, হ্যাঁ, তো 90,000 টাকা তো আমার 5 লাখের উপরেই তো হচ্ছে। হলো। সেই কারণেই তো জিজ্ঞেস করছি। হ্যাঁ, তো 90,000 টাকা তো তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েই দিচ্ছ হ্যাঁ, অ্যাট দ্য টাইম অফ পারচেসিং অফ পলিসি। 5 লাখের থেকেই দিচ্ছি। 5 লাখ থেকে 5 লাখের ওপরে দিচ্ছ। হ্যাঁ, ওটা লিখে লাখ। 5 লাখের ওপরে দিচ্ছ 90,000 টাকা ট্যাক্স, যে ট্যাক্সটা তুমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে না যদি এটা তোমার হেলথ ইন্স্যুরেন্স থাকে বা মেডিক্লেম থাকে, বাট এটা যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে তুমি পাবে। তাহলে 4,10,000 কেন আসছে? 5 লাখ, ওটা 5 লাখ। 5, আমি কি বলছি, তাহলে এতদিন কি মনে হয় তোমাকে? আমি যখন একটা কোনো অ্যামাউন্ট বলছি, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি একটা জিনিস বলো আমাকে, বলো তুমি একটা ল্যাপটপের দাম 10,000 টাকা, 10টা ল্যাপটপ কিনলে 1,00,000 টাকা, আমি বললাম 18% জিএসটি, মানে এটা কি? দাঁড়াও না, তুমি আবার আর একজন, একটা ল্যাপটপের দাম 20,000 টাকা, 5টা ল্যাপটপ কিনলাম 1,00,000 টাকা, আমি বললাম 18% জিএসটি, কথাটার মানে কি? কতটা মানে হচ্ছে 1,18,000 টাকা দিতে হবে কেনার সময়। কেনার সময় 1,18,000 টাকা দিতে হবে, হ্যাঁ। ঠিক আছে? তাহলে এইখানে 5 লাখের ওপর বলছি 18,000% জিএসটি, তুমি 5 লাখ থেকে 90,000 মাইনাস কোন 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 থিওরিতে করছো, কোন গ্রহে আছো? পার্সেন্টেজ হলে তো বুঝতে পারতাম, কিন্তু 90,000 আমি তো 18, আমি বলে দিয়েছি তো 18, কোথায় পার্সেন্টেজ বলেছি? আমি বলেছি জিএসটি 18% ইকুইভ্যালেন্ট টু 90,000, 5 লাখের 18%, 5 8 90 হয়, সেইটা বলেছি। 1 লাখের 80% ইকুয়াল টু 18,000 টাকা, 18% ইকুয়াল টু 18,000 টাকা। ক্লিয়ার? ভালো করে বোঝো, বাড়িতে গিয়ে দেখো, হাই 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 করো না, সবকিছু একসাথে করতে যেও না। সবকিছু, বাড়ির ছাদে নাচছো, সকালবেলা জিএসটি করছো, এখানে এসে বলছো আমি দোকান করব, আবার ওখানে বলছো আমি স্টক মার্কেট শিখবো, আবার বলছো অ্যাডভান্স এক্সেল শিখবো, চাকরি করব। ক্লিয়ার? এতটুকু কোনো অসুবিধা নেই তো? এই অবধি থাক, পরের দিনকে এটা একবার রিপিট করব, একবার করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো করতে পারছো কিনা, বিশেষ করে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। পরের দিন আমি একবার সামনাসামনি মেশিনে বসিয়ে করাবো, ঠিক আছে? ও আপডেট করি দেবো, আপডেট করি দেবো। না, এইটা আপডেটের সাথে কোনো অসুবিধা নেই, এইটা তোমার চলে আসবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে তোমার ওই অটোমেটিক ক্যালকুলেশনটা আপডেটের প্রবলেম হচ্ছে, বাট এইটা তুমি তো এমনি করতেই পারবে, কোনো অসুবিধা নেই। এটা বলে 5 ক্লিয়ার? এই অবধি থাক তাহলে, স্টপ না এটা।